যারা কর্মচারীরা রয়েছেন এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন, মিডিয়ার বন্ধুরা রয়েছেন, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বলবো, যেহেতু আমরা প্রায় 1 ঘন্টা বিরতিতে শুরু করেছি এই অনুষ্ঠান। আপনারা যারা সামনে আছেন শুনেছেন আমার আগের বক্তা পীযূষবাবু যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি শুরু করেছেন কিছু দাবি বা ওনাদের আজকের এজেন্ডাগুলো যেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখুন, এই যে সরকারটা চলছে কেন্দ্র বা রাজ্যে, এই সরকারের কাছে দাবি রাখা বা দাবি আদায়ের কোনো প্রয়োজন পড়বে না, কারণ এই সরকারটা যখন যেটা প্রয়োজন বা যেটা করা সম্ভব সেটা এই সরকার করে থাকে। যাদের আমলে দাবি আদায় করার জন্য আন্দোলন করতে হতো তাদের আমি ছোট্ট 1-2টা উদাহরণ দিতে চাই। আপনারা সকলেই জানেন, যেহেতু মজদুর সংঘের এখানে অনুষ্ঠান, মজদুর সংঘের সভাপতিও আছেন, আমাদের এই রাজ্যে এই দাবি আদায়ের নাম করে লড়াই সংগ্রামের স্লোগান দিয়ে আমরা লড়াই করতে হবে, আমাদের অধিকার আদায় করতে হবে। আমরা মেহনতি মজদুর মানুষের কথা বলি। আজকে এই হলে যারা উপস্থিত আছেন, একদম মঞ্চের থেকে আপনারা সামনে কজন লোক আছেন চা বাগান থেকে এসেছেন? নেই, কিন্তু কেউ নেই। কেন? তারাও তো 100 বছরের বেশি সময় ধরে এই রাজ্যে বসবাস করে। 1-2 বছর নয়, 110 বছর ধরে ত্রিপুরাতে এই চা বাগানে যারা বসবাস করে এই মানুষগুলো আছে। কেন নেই তাদের লোক? কেন নেই তাদের ডাক্তার? কেন নেই সেখান থেকে বিডিও? কেন নেই তাদের থেকে এসপি? কেন নেই তাদের থেকে আপনাদের এনএচএম এর কর্মী যারা আছেন আপনাদের মতো? নেই এর জন্য কারণ তারা পড়াশোনা করে বিকল্প কোনো কাজ করবেন তার অধিকার ছিল না, কারণ সেই কাজটা যদি তারা করে তাহলে তাকে বাগান থেকে সরে যেতে হবে। তার ভূমির অধিকার ছিল না, তার জমি তার কাছে ছিল না। যেহেতু তার কাছে জমি ছিল না, ভূমির অধিকার ছিল না, তাহলে তাকে অন্য কোনো কাজ করলে বাগান থেকে তাড়িয়ে দেওয়া হতো। অতএব যারা ক্ষমতায় ছিল এই রাজ্যে 35 বছর, তারা ওই শ্রমিকের আন্দোলন করতো, বলতো আমরা শ্রমিক মেহনতি মজদুর মানুষের কথা বলি। এই আন্দোলনের স্লোগান দিয়ে তাদেরকে মাঠ ভর্তি করে ভাষণ শুনিয়েছে, অথচ ওই মানুষগুলোকে 1 ছটাক জমি দিতে পারেনি। যেহেতু জমি দিতে পারেনি, ভূমির অধিকার ছিল না, তার জন্য ঘর হয়নি, ইলেকট্রিসিটি হয়নি, বাড়ি নেই, তাহলে পড়াশোনা করবেটা কি করে? তার জন্য তারা এই যে স্বাধীনতার এত বছর পরেও, প্রায় 80 বছরে আমরা পা দিতে চলছি, এই এত বছর পরেও তাদের থেকে এই ধরনের লোক বেরিয়ে আসতে পারেনি। আজ আমরা আমাদের এই সরকারের আমলে আমরা এই রাজ্যে 8,004 শ্রমিক পরিবারের মধ্যে 4,000কে জমির পাট্টা দিয়েছি, 5,000কে আমরা রেশন কার্ড দিয়েছি। কতদিন সময় লেগেছে? এই রাজ্যের পূর্ণ মর্যাদা পেয়েছে রাজ্যের 52 বছর পার হয়ে গেছে, তারপর তারা তাদের অধিকার পেয়েছে। এর জন্য এই সরকারের আমলে আপনাকে আন্দোলন করতে হবে না। আমি সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন দপ্তর দেখি, এখানে সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছেন। এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে তাদেরকে দুর্গাপূজার বোনাস দেওয়া হয়। তখনকার সরকার, যে সরকার ছিল, একজন মুখ্যমন্ত্রী 20 বছর ছিলেন। একটা মানুষ প্রত্যেক দুর্গাপূজার সময় 100 টাকা যদি বোনাস বাড়ায়, তাহলে 20 বছরে 2,000 টাকা বোনাস হয়। কত পেতেন জানেন? 2017 সালে 700 টাকা বোনাস পেতেন। আর এই সরকার আমরা 1600 টাকা বাড়িয়ে 2300 টাকা করেছি। 7 বছরের সরকার 2300 টাকা বোনাস দেয়, আর 20 বছর একজন মুখ্যমন্ত্রী থাকেন, 700 টাকা পুজোর বোনাস ছিল। আমি শুধু আপনাদেরকে এগুলো উদাহরণ দিতে চাইছি যে আন্দোলনের দরকার হবে না। দাবি আদায়ের জন্য যখন সরকারি ব্যবস্থা বা সরকার মনে করবে যে আপনাদেরকে দেওয়া যেতে পারে, নিশ্চয়ই সেগুলো হবে বা সেগুলো আপনারা পাবেন, যেগুলো আপনার অধিকার রয়েছে। এই সরকার সকলের সরকার, এই সরকার মানুষের সরকার। এই সরকার চায় অন্তিম ব্যক্তি যারা যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সামনের সারিতে নিয়ে আসা। শুধুমাত্র আমরা ওই ভারত মাতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সভা শুরু করলাম এরকম নয়। যেহেতু এখানে পার্টি ডিফারেন্স, আমি যে দল থেকে আসি আমরা বলি, বা আপনার রাষ্ট্রবাদী সংগঠনের প্রতিনিধি হিসাবে আপনারা এইরকম একটা সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, যে সংগঠনটা একটা সভা শুরু করার আগে ভারত মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রদীপ প্রজ্বলন করে আমরা সভা শুরু করি। এখানেই অন্যদের থেকে আমরা আলাদা। আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমরা কর্মপদ্ধতি অন্যদের থেকে আলাদা। যে গানটা দিয়ে আপনারা শুরু করেছিলেন, সেই গানটাতেও বলা হয়েছে যে আমরা নিজের জন্য নয়, আমরা সমাজের জন্য, দেশের জন্য, আমাদের রাষ্ট্র সর্বোপরি আমাদের। তাহলে এই সরকারের কাছে দাবি আদায়ের জন্য বলতে হবে না, নিশ্চয়ই আপনাদের অধিকার যেটা সেটা আপনারা পাবেন। হ্যাঁ, অনেক জায়গা আমি সেদিকেও আসবো। আপনাদের এই যে সমকাজে সমবেতন, সেটাতেও আমি আসছি। আমাদের রাজ্যে এর জন্যই দেখবেন এই 7.5 বছর করার ইচ্ছা শক্তির কারণে আজ অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখানে স্বাস্থ্য দপ্তরেরই লোকরা যেহেতু রয়েছেন, ওনারা জানেন, তারপরেও আমি বলছি। আজকে আমরা যদি দেখি আমাদের শহর এবং গ্রামীণ এলাকাতে স্বাস্থ্য পরিষেবার ব্যাপক পরিবর্তন আসছে।
প্রায় 1133টি স্বাস্থ্য প্রতিষ্ঠান, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অর্থাৎ সাব সেন্টারগুলোকে যে করা হয়েছে, প্রায় 1131টা কাজ করছে। অলমোস্ট আমাদের প্রত্যেকটা গ্রামে, এক দুটা গ্রাম ছাড়া প্রত্যেকটা গ্রামে এবং ভিত্তিতে আমাদের আজ হয়েছে। কিছু জায়গায় নতুন কাজ হচ্ছে, নতুবা কমপ্লিট পায়, বা যেগুলো রুটিন ইমিউনাইজেশন যে কর্মসূচি, প্রায় 22,284 জন শিশুকে টিকাকরণ বা জননী সুরক্ষা যোজনার এই সমস্ত যা যা কাজ সেগুলো তো আমরা করছি। এই জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচিতে আমাদের রাজ্যে প্রায় 1885টা পজিটিভ কেস রয়েছে। এই যে পেশেন্ট যারা রয়েছে, আমি এই কয়েকদিন আগে আমিও জানতাম না, যেহেতু প্রধানমন্ত্রী জি বলছেন একদিন মন কি বাতে যে আমরা টিবি মুক্ত ভারত নির্মাণ করতে চাই, প্রত্যেক জনপ্রতিনিধি সহ যারা সমাজসেবকরা আছে তারা যেন প্রত্যেকে এক একজন পেশেন্টকে অ্যাডপ্ট করেন এবং তাদেরকে তাদের পুষ্টি বা তাদের অন্যান্য যে সুবিধাগুলো সেগুলো যেন দেন। আমি একা আমার বিধানসভাতে যারা টিবি পেশেন্ট আছেন, প্রায় 25 জনের মধ্যে টিবি পেশেন্ট আছেন, আমি তাদেরকে প্রত্যেক মাসেই 25 পরিবারে প্রত্যেক মাসে ফুড বাস্কেট এটা 6 মাস পর্যন্ত দেব, সেটা অঙ্গীকার করেছে এবং সেটা আমি চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আমার মতো অনেকেই করছেন, সারা রাজ্যে সেই কাজটা হচ্ছে। আমরা আশা করছি আমাদের রাজ্যে টিবি মুক্ত প্রদেশ আমরা নির্মাণ করব। এই লক্ষ্যে যেহেতু আমরা প্রধানমন্ত্রী যে স্লোগান দিয়েছে যে টিবি মুক্ত ভারত নির্মাণ, সেই দিশাতে আমরা এগোবো। মুখ্যমন্ত্রী মিশন দৃষ্টিতে 8টি জেলাতেই প্রায় 16,166 জনকে 40 বছরের ঊর্ধ্বে যারা মানুষ যারা রয়েছেন তাদেরকে বিনামূল্যে চশমা বিতরণ করা, সেগুলো কাজ হয়েছে। আমরা গ্রামীণ এলাকাতে কয়েকদিন আগেই, আমরা প্রায় 6 মাস আগেই যেগুলো উদ্বোধন হয়েছে, ঊনকোটি জেলার কাঞ্চনবাড়িতে নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, সিপাহী জেলাতে একটি নতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, টাকারজলাতে একটি স্বাস্থ্যকেন্দ্র, ধলাই জেলাতে সিএসসি এবং দক্ষিণ জেলায় নিহারনগরে একটা নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এগুলো নতুন উদ্বোধন হয়েছে। এছাড়াও আপনারা জানেন বিশ্রামগঞ্জে 100 শয্যা বিশিষ্ট একটা নতুন হসপিটাল স্থাপন করা হচ্ছে, নেশামুক্ত হসপিটাল সেখানে তৈরি হচ্ছে। এবং আমাদের 8টা জেলাতে, কৈলাসহরের কাজ শুরু হয়েছে, 8টা জেলাতেই নেশামুক্ত হসপিটালের কাজ শুরু হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবার ব্যাপক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আর যদি দেখি আমরা জিবি হসপিটালে আমাদের মা এবং শিশুদের জন্য আলাদা হসপিটাল বিল্ডিং তৈরি হচ্ছে, আমাদের ডেন্টাল কলেজ হয়েছে, তার পরিকাঠামোগত নতুন উন্নয়ন হচ্ছে এবং বিশ্রামগঞ্জে আরেকটা হসপিটাল যে জেলা হসপিটালের জন্য ডোনারে পাঠানো হয়েছে এবং হেলথ এডুকেশনও অনেক পরিবর্তন হয়েছে। নার্সিং নতুন কলেজ শুরু হয়েছে, এজিএমসিতে সিট বাড়ানো হয়েছে, ডিএমসিতে সিট বাড়ানো হয়েছে, নতুন ডেন্টাল কলেজ স্থাপন হয়েছে, এছাড়াও প্রাইভেট কলেজ তো এসছেই। নিয়োগের ক্ষেত্রে আপনারা জানেন ডাক্তার নিয়োগ বা আমাদের বিভিন্ন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ, সেগুলো নিরন্তর প্রক্রিয়া, সেগুলো চলছে। এসবের পাশাপাশি যদি দেখেন, আমরা আমাদের মাননীয় প্রফেসর ডাক্তার মানিক স্যার নেতৃত্বে এই ধরনের স্বাস্থ্য ক্ষেত্র ছাড়াও শিক্ষা ক্ষেত্রে, শিক্ষা স্বাস্থ্য এই দুটো বিষয়ের উপরে আমরা গুরুত্ব সহকারে কাজ হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। আমরা 2022 থেকে 2026 এই অর্থ বছরগুলিতে প্রায় 750 কোটি টাকার স্কুল পরিকাঠামো নির্মাণ করা হয়েছে, অর্থাৎ স্কুল বিল্ডিং যেগুলো পুরনো ছিল সেগুলিকে পুনরায় নতুন বিল্ডিং স্থাপন করা হচ্ছে। পিএম জন্মন প্রকল্পে প্রায় 14টি হোস্টেল তৈরি করা হচ্ছে, সেখানে প্রায় 350 কোটি টাকা ব্যয় হবে এবং আমাদের ধরতিয়াবা প্রকল্পে আরও 7টি হোস্টেল যেখানে 250 কোটি টাকা ব্যয় হবে। অর্থাৎ এইখানে যদি আমরা দেখি প্রায় 700 কোটি টাকা, যে 750 কোটি টাকা স্কুল বিল্ডিং এর জন্য আর 600 কোটি টাকা স্কুল ছাত্রছাত্রীদের হোস্টেলের জন্য। এটা শুধু বলা নয়, সেগুলো আজ হচ্ছে। জনজাতি এলাকায় যেখানে আগে আমাদের রেসিডেন্সিয়াল যে স্কুল ছিল, একলব্য মডেল বিদ্যালয়, মাত্র 4টা স্কুল, আজকে 21টা স্কুল আর 11টা স্কুল কমপ্লিট হয়েছে, অর্থাৎ টোটাল 21টা স্কুল রান করবে জনজাতি এলাকাতে। এই ধরনের ব্যাপক শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আমরা বিগত 7 বছর যেমন দেখি প্রাইভেট ইউনিভার্সিটি স্থাপন করা বা প্রাইভেট কলেজ, এই কয়েকদিন আগেই অনেকগুলো প্রাইভেট কলেজও হয়েছে। এছাড়াও সরকারি 2025-26 অর্থ বছরে আমবাসা, কাকরাবন, করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলরেডি কাকরাবনে উদ্বোধন হয়েছে, সেখানে অর্থাৎ এই সেমিস্টার থেকে শুরু হবে সেখানে। এবং ত্রিপুরা মহিলা কলেজ যেটা আমাদের আগরতলাতে, সেটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে এবং একটা নতুন মহিলা কলেজ নলছড়ে তৈরি হচ্ছে। অর্থাৎ একটা আমাদের মহিলা কলেজ একটা ছিল, এখন দুটো হবে, একটা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হচ্ছে পুরনো মহিলা কলেজটাকে, আর একটা নতুন কলেজ স্থাপন হচ্ছে। এছাড়াও আজকের দিনে আপনারা যারা এই হলে আছেন, আপনারা তো সরকারি কর্মচারী, দেখবেন আপনাদেরকে অনেকে বলবে যে আমার ছেলেটা খুব মেধাবী ছেলে কিন্তু অর্থের অভাবে পড়াতে পারছে না। এই শব্দটা এখন আর শুনতে পাবেন না। আমাদের রাজ্যে এখানে কোনো ছেলে মেয়ে বলতে পারবে না
যে আমি অর্থের অভাবে পড়াশোনা করতে পারছি না, এই শব্দটা আজকের দিনে অন্তত পক্ষে এটা যদি কেউ বলে সেটা ভুল বলবে, সে অত অপপ্রচারের জন্য বলবে, কেউ বলতে পারবে না যে অর্থের অভাবে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারছি না। সরকার সিদ্ধান্ত নিয়েছে টপার যারা মাধ্যমিকে হবে 100 জন, যারা 12-এ টপার হবে 100 জন, তাদেরকে প্রতি মাসে 5,000 টাকা করে, তার যারা 12 পাস করবে তাদেরকে কলেজ কমপ্লিট করার জন্য 5,000 টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে আর্থিক সাহায্য, তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। যারা ক্লাস 10-এ 10 পাস করবে তাদেরকে এই কলেজ অর্থাৎ 11-12 কমপ্লিট করার জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা দেওয়া হবে। আপনারা বলবেন এগুলো তো মেধাদের জন্য বললেন, গরিবদের জন্য কি করবেন? গরিবদের জন্য আমাদের দপ্তর প্রত্যেক মাসে 4,000 টাকা দেয়। এইরকম সংখ্যাটা প্রায় 10,000-এর কাছাকাছি শিশু রয়েছে এবং এটা নিরন্তর প্রক্রিয়া। তার 18 বছর স্কুল কমপ্লিট করার জন্য যারা মা লালন পালন করেন একা, অর্থাৎ বাবা নেই বা তাদের পরিবারের সেই সচ্ছলতা নেই, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে প্রত্যেক মাসে 4,000 টাকা করে আমরা দিয়ে থাকি। গত বছর শুধু গত ফাইন্যান্সিয়াল ইয়ারে 4,600 জনকে আমরা দিয়েছি এই ফাইন্যান্সিয়াল সাপোর্ট। আর এটা একদিনের জন্য নয়, তার 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, একদম ক্লাস 1 থেকে 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত সে আর্থিক সাহায্য পাবে। তাহলে কি বলার স্কোপ আছে আমাদের রাজ্যে যে অর্থের অভাবে কেউ পড়াশোনা করতে পারছে না? মানসিকভাবে দিব্যাঙ্গ যারা, তাদেরকে কত 5,000 টাকা প্রত্যেক মাসে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে গত এই সেপ্টেম্বর মাসে, 25শে সেপ্টেম্বর পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেক মাসে 5,000 টাকা আমরা দেবো মানসিক দিব্যাঙ্গদের। প্রথম দিনই আমরা 900-র উপরে বাচ্চাদেরকে দিয়েছি। আর আগামীকালকে আমরা একটা দিব্যাঙ্গ খেলো ত্রিপুরা প্যারা গেমস করছি আমরা বাধারঘাটে আমাদের স্পোর্টস কমপ্লেক্সে। সেখানে একসঙ্গে প্রায় 1200 বাচ্চাকে এই স্কিমের আওতায় আমরা তাদেরকে 5,000 টাকা প্রতি মাসে তাকে দিয়ে যাব এবং সে যতদিন বেঁচে থাকবে, শুধু এখন পড়াশোনা নয়, এই পড়াশোনার পরেও সে যতদিন বেঁচে থাকবে পৃথিবীতে তাকে 5,000 টাকা প্রত্যেক মাসে পাবে। এইরকম স্কিম আমাদের সরকার করেছে। এডুকেশনে অনেকগুলো এডুকেশন শেষ হবে না, এত কিছু আমরা এডুকেশনে করা হচ্ছে। আমাদের রাজ্যে অনলাইন পরীক্ষা দেওয়ার জন্য এখন আপনারা জানেন ইউনিভার্সিটি টেস্ট দিতে হয়, কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সিইউটি দিতে হবে। সিইউটি দেওয়ার কোনো জায়গা নেই আমাদের এখানে, বড় কোনো কম্পিউটার সেন্টার নেই। আপনারা দেখেছেন ব্যাংকে লোক নিয়োগ করা হবে, বাইরে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি, মানুষের প্রশ্ন তুলেছে বাইরে কেন যাবে পরীক্ষা দিতে, কিন্তু এটা কেউ দেখেনি যে আমাদের রাজ্যে অনলাইন পরীক্ষা দেওয়ার ব্যবস্থাই এখন আমরা করে তুলতে পারিনি। আমাদের এখানে বড় একসঙ্গে 1,000 মানুষ বসে পরীক্ষা দেবে এরকম কোনো সেন্টার নেই। 1-2টা প্রাইভেট সেন্টার আছে যেখানে 5, 10টা, 15টা, 100 কম্পিউটার, কিন্তু বড় আজকে ইউনিভার্সিটি টেস্ট হবে, কলেজের ছাত্ররা এডমিশন নেবে, কত হাজারো সংখ্যায়, কোথায় এক্সাম হবে এখন গুয়াহাটি কলকাতাতে কি করতে হয়। তো আমরা এইরকম একটা সেন্টার স্থাপন করছি যেখানে 15 কোটি টাকা খরচা হবে এবং বিশাল বড় একটা সেন্টার হবে যেখানে হাজারো ছেলেমেয়েরা একসঙ্গে পরীক্ষা দেবে। সেটাও হচ্ছে। ভালো কোচিং নেওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে কোচিং নিতে হয়, বাইরে যায় তারা। যখনই 12 পাস করার পরে অন্য কিছু অ্যাডমিশন নেবে তার আগের থেকে মা বাবারা বাইরে চলে যান, কলকাতাতে, দিল্লিতে, সেখানে নিয়ে কোচিং করার। কিন্তু এখন থেকে আর যেতে হবে না, আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে 3টা সেন্টার করা হচ্ছে যেখানে তাদেরকে পোস্ট মেট্রিক এবং প্রি মেট্রিক স্কলারশিপ যেখানে 400 টাকা পেত সেটাও 1,000 টাকা করা হয়েছে। তো এই ধরনের অনেকগুলো প্রকল্প, অনেকগুলো স্কিম সরকার সিদ্ধান্ত নিয়েছে। অন্তোদয় পরিবারের গরিব যারা শিশুরা, বাচ্চারা যারা, তাদেরকে জন্য যে আমরা দেখি কোনো মেয়ে সন্তান জন্ম হয়েছে অন্তোদয় পরিবারের, সে বাবা ভাবতে থাকেন মেয়েটা বড় হলে বিয়ে কি করে দেবো। এখন থেকে আমরা তাদের জন্য 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে দেবো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে, এবং তার যখন 18 বছর পূর্ণ হবে সেই টাকা দিয়ে সে পড়াশোনা বা তার বিয়ের কাজে লাগাতে পারবে। এবং বর্তমান সময় যাদের 18 বছর পূর্ণ হয়েছে অন্তোদয় পরিবারের মেয়ে বিয়ে দেওয়ার যখন সিদ্ধান্ত নেবে, আমরা আমাদের দপ্তরে আসলে আমরা তাকে 50,000 টাকা দেবো বিয়ের জন্য। এইখান থেকেই সেই স্কিম চালু হয়েছে এবং সেটা আমরা শুরু করেছি, যেন তারা বলতে না পারে যে আমাদের অর্থ নেই, আমার মেয়েটা আমার জন্য একটা বোঝ। আপনারা এখানে সমকাজে সমবেতনের কথা বলেছেন, আপনারা শুনলে খুশি হবেন যে আমাদের ভারত সরকার, আমাদের লেবার মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা, বলতে পারি স্বাধীনতার পর প্রথমবার এই ধরনের একটা রেগুলেশন, এইরকম একটা পরিবর্তনকারী সিদ্ধান্ত নিয়েছে। যেখানে প্রায় 29টা শ্রম কানুন ছিল, এই শ্রম কানুনগুলো কখনো ছিল দেখবেন আমরা বামপন্থী সংগঠনের অনেক মিছিল মিটিং বেরোচ্ছে যে শ্রমিকদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনারা কখনো, বলুন তো দেখি আপনারা শ্রমিকদের কি কি স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, বলতে পারবে না। কারণ তাদের একটাই উদ্দেশ্য, ওই লড়াই সংগ্রামের স্লোগান দেওয়া, মিছিল করা। তারা দেশ হিতে, সমাজ হিতে, মানুষের কল্যাণে
তারা কোনোদিন ভাবে না। তারা ভাবে সংগঠনটা করতে হবে, রাজনীতি করতে হবে, মিছিলের লাইন লম্বা করতে হবে, তার জন্য যখন যেটা প্রয়োজন সেটা করবে। তাদের কখনোই ভাবে না যে সমাজ কি চাইছে, সময় কি চাইছে। যখন আমাদের শ্রম কানুনগুলো বদলানো হয়েছে, এই যে 29টা শ্রম কানুনকে 4টা শ্রম কোড তৈরি করা হয়েছে, এই 29টা শ্রম কানুন তৈরি হয়েছে ব্রিটিশ আমলে আর নতুবা স্বাধীনতার প্রথম দশকে। এই ব্রিটিশ আমলের পরিস্থিতি বা স্বাধীনতার প্রথম দশকের যে পরিস্থিতি দেশের, আজকে নিশ্চয়ই এরকম না। আজকে আমাদের দেশ পৃথিবীর সর্ববৃহৎ জনসংখ্যার দেশ, যেখানে 140 কোটির বেশি মানুষের দেশ। আজকে আমাদের চাহিদা বেড়েছে, আমাদের বাজার সাইজ অনেক বড় হয়েছে। আমাদের তখন জনসংখ্যা কম ছিল, আমাদের বাজারের সাইজ ছোট ছিল, তখন আমরা বিভিন্ন জিনিস ইম্পোর্ট করতাম। আজ আমরা চাই উৎপাদন বাড়াতে, আমরা চাই আমাদের দেশ আত্মনির্ভর হোক, আমাদের উৎপাদন ক্ষমতা বাড়ুক, আমাদের এক্সপোর্ট রেশিও বাড়ুক, এগুলো আমরা চাইছি। তখনকার যে পরিকাঠামোগত ব্যবস্থা, আজকের পরিকাঠামোগত ব্যবস্থা অনেক পরিবর্তন হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো দেখে এই ব্রিটিশ আমলের শ্রমকানুনগুলো বা স্বাধীনতার প্রথম দশকের যে শ্রমকানুনগুলো, সেগুলোকে কম্পাইল করে একত্রিত করে এবং সেটা ছড়িয়ে ছিটিয়েছিল ভিন্ন ভিন্ন কাজের জন্য, ভিন্ন ভিন্ন স্যালারি ছিল, অর্থাৎ তাদের যে মজুরিটাও আলাদা আলাদা ছিল। আজকে সেইগুলোকে কম্পাইল করে একসঙ্গে সময়োপযোগী করে আজকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 4টা শ্রমকানুন নিয়ে আসা হয়েছে সেই 29টাকে বাদ দিয়ে। আজকে দেখুন কি করেছে, আজকে এই সমকাজে সমবেতন শুরু হয়েছে। আমরা সিনেমার একজন অ্যাক্ট্রেস, আপনার হয়তো মনে আছে কিনা, টিভিতে ইন্টারভিউতে দেখছিলাম, তিনি বলছিলেন যে সিনেমাতে যিনি হিরোর রোল করেন, পুরুষ, ওনাকে পয়সাটা অর্থাৎ বেশি দেওয়া হয়। ওনাকে যদি 2 কোটি টাকা দেওয়া হয়, যিনি নায়িকার রোল করেন ওনাকে অনেক কম দেওয়া হয়, 1 কোটি টাকার থেকেও কম দেওয়া হয়। বা হোটেলের রিসেপশনে যদি ধরুন দুজন, একজন ছেলে একজন মেয়ে কাজ করে, ছেলেকে যদি সেখানে বেতন দেওয়া হয় ধরুন 10,000 টাকা, মেয়েকে দেওয়া হয় 7,000 টাকা। এখন বলা হয়েছে না, সমকাজে সমবেতন হবে। সেখানে মেয়ে ছেলে যদি দুজনেই একটাই কাজ করেন তাহলে সমান বেতন দিতে হবে, সমকাজে সমান বেতন দিতে হবে, একই কাজে এক বেতন হবে। প্লাস সেখানে আমরা বলতাম যে মেয়েরা এই কাজগুলো পারবে না, এগুলো ছেলেদের জন্য কাজ। ধরুন পেট্রোল পাম্পে গ্যাস ভরছে বা আমাদের এই যে সিএনজি স্টেশনগুলো রয়েছে, সেখানে ছেলেরা গ্যাস ভরছে, আমরা বলবো না মেয়েরা এই কাজগুলো করতে পারবে না। এখন বলা হয়েছে না, মেয়ে যদি বলে সে করতে পারবে তাহলে তার সমান অধিকার। ছেলে যদি পেট্রোল ভরতে পারে গাড়িতে, যদি সিএনজি ভরতে পারে, তাহলে মেয়েও সেখানে ভরতে পারবে, অর্থাৎ মেয়েকেও সেই কাজ দিতে হবে। অর্থাৎ মেয়ে যদি রাজি থাকে যে কোনো কাজ করতে, ছেলে যত ধরনের কাজ করতে পারে, সমস্ত কাজে সমান অধিকার মেয়ের থাকবে, মেয়েও সেই কাজ করতে পারবে। এটা নতুন শ্রম কানুন এসছে। যদি কোনো মেয়ে বলে যে আমি রাত্রে নাইট শিফটে যে কাজগুলো হয়, ছেলেরা যে কাজগুলো করে সেই কাজগুলো আমি করতে পারবো, আমার ইচ্ছা, আমি সেই কাজে আমি নাইট শিফটে কাজ করব, সেটাও মেয়ে করতে পারবে। সেখানে সুরক্ষা বা তার যাতায়াতের ব্যবস্থা, তার অর্গানাইজেশন যদি দেখে, সেখানেও মেয়ে সেই তার অধিকার পাবে, সেই কাজ করতে পারবে। আর সেটা এই নতুন শ্রম কোডে নতুন করে এসছে। নতুন শ্রম কোডে আরেকটা কি এসছে, আরেকটা যেটা নিয়ে তারা চিৎকার করছে সেটাও এসছে। বলছে যে প্রত্যেক শ্রমিক সপ্তাহে সে 48 ঘন্টা কাজ করবে, অর্থাৎ এখন বলা হচ্ছে 12 ঘন্টা। অর্থাৎ এই কানুন বলেছে কেউ যদি 12 ঘন্টা কাজ করতে চায় তাহলে তাকে 12 ঘন্টা কাজ করানো যেতে পারে। এই জায়গাটাতে বামপন্থী সংগঠনগুলো বলছে যে 12 ঘন্টা কেন কাজ করবে, 8 ঘন্টার থেকে বাড়িয়ে 4 ঘন্টা বাড়িয়ে 12 ঘন্টা কেন করা হবে। কিন্তু 12 ঘন্টা এর জন্য করা হবে যদি শ্রমিক চায় যে আমি আমার পুরো সপ্তাহে যে 48 ঘন্টা কাম করার কথা, অর্থাৎ 6-8-48 সপ্তাহে 6 দিন আমি কাজ করব, 48 ঘন্টা আমি যে শ্রম দেব সেটাকে আমি 4 দিনে দিয়ে দেব। কেন 4 দিনে দেবো? 4 দিনে এর জন্য দেবো, এই আগরতলার চিত্রটা যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা বুঝবেন। আগরতলাতে আজ থেকে 5-7 বছর আগে পরোটা ছিল কি ছিল না? 5-7 বছর আগে, আজ থেকে 5-7 বছর আগে আমাদের এখানে শপার স্টপ ছিল কি ছিল না? আজ থেকে 5-7 বছর আগে এই যে স্মার্ট বাজার ছিল কি ছিল না? কেএফসি ছিল কি ছিল না? ডোমিনোস পিজা ছিল কি ছিল না? আজ এতগুলো ব্র্যান্ডেড দোকান, এতগুলো শপিং মল, এতগুলো অন্যান্য নতুন অর্গানাইজেশন এসছে। শ্রমিক যদি ভাবে যে আমি 48 ঘন্টা আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেখানে করব, তারপরে গিয়ে আমি আরো 10 ঘন্টা পার্ট টাইম একটা ম্যাকডোনাল্ডসে গিয়ে আমি পিজা সার্ভ করব বা আমি অন্য কোথায় অন্য সেক্টরে কোথায় কাজ করব, এটা আমার জন্য এক্সট্রা উপার্জন হবে। তো বলুন তো দেখি কোনটা ভালো হলো? ওই শ্রমিক যদি ভাবে আমি 8 ঘন্টা না করে 12 ঘন্টা করব, আর 12 ঘন্টা শ্রম দিয়ে আমি 4 দিনেই আমি 48 ঘন্টা কমপ্লিট করব, বাকি দিনগুলো আমার সময় থাকবে আমি অন্য কোথায় কাজ করব, তাহলে তার উপার্জন ক্ষমতা বাড়বে। আর সময় চাই না, সময় চাইছে
যে মানুষ যেন তার রোজগারের রাস্তা আরো বাড়াতে পারে, সে যেন আত্মনির্ভরতার দিকে এগোতে পারে। তার জন্য এই নতুন শ্রম কোড বলছে যে একটা মানুষ চাইলে সে 12 ঘন্টা করতে পারবে, কিন্তু 12 ঘন্টা যেখানে করবে, ধরুন সেই লোকটা যদি 8 ঘন্টার বেশি যে সময়টা দেবে, তার জন্যও কিন্তু ডবল মজুরি পাবে সে। তাহলে তার ভালো না খারাপ হলো? ওই কমিউনিস্টদের কি হয়েছে, বিরোধিতা করতে হবে, বা তার জন্য বিরোধিতা করা, মানুষের ভালো করতে হবে সেটা দেখছে না, বিরোধিতা করতে হবে তার জন্য। আরেকদিকে আমাদের এখানে যারা বুদ্ধনগর গিয়েছেন দেখবেন সেখানে যে সমস্ত কলকারখানা আছে, আমাদের এখানে বিশেষ করে কোনগুলো রাবার ফ্যাক্টরি আছে, আমি আমাদের রাজ্যের কথা বলছি, গোটা দেশের চিত্র এটা। রাবার ফ্যাক্টরি আছে, রাবার ফ্যাক্টরি মেশিনগুলো যেগুলো আইএসএনআর ব্লক তৈরি করে, সেই মেশিনগুলো একদিন চালালে পরে 5-6 দিন পরে একবার বন্ধ হয়, কারণ সেখানে যদি একবার মেশিন বন্ধ করে আবার চালাতে হয়। বা স্টিল ফ্যাক্টরিতে দেখবেন, কোথায় স্টিল ফ্যাক্টরি যদি শাটডাউন করা হয়, সেই স্টিল ফ্যাক্টরির সমস্তগুলো গরম করে আবার হিট হতে হতে মানে লাখো টাকার ইলেকট্রিসিটি চলে যায়, তার জন্য এটাকে বন্ধ করা হয় না। একসঙ্গে 7-8 দিন 10 দিন বড় ফ্যাক্টরিগুলো চলে, 10 দিন পরে বন্ধ হয়। সেই ক্ষেত্রে যারা ইন্ডাস্ট্রিয়ালস তাদেরও বেনিফিট হবে, যে আমি শ্রমিক বারবার বদলাতে হবে না, 8 ঘন্টা পরে তাকে চলে যাবে না, সে 12 ঘন্টা করে যাবে। অর্থাৎ সেই ধরনের ভাবনা ভেবে সেগুলো করা হয়েছে। সিঙ্গেল উইন্ডো সিস্টেম করা হয়েছে, একটা ইন্ডাস্ট্রিয়াল সিঙ্গেল রিটার্ন জমা করবে। আগে কি ছিল, শ্রমিকরা এখানে গ্র্যাচুইটির কথা আসছে, আমি জানি এই যে নতুন কানুন এসছে, সেই কানুনের সুবিধা আপনারা পাবেন কিনা সেটা লিগ্যাল বিষয়, সেগুলো দেখতে হবে দপ্তর এবং আমাদের শ্রম দপ্তর বিষয়গুলো দেখবে। কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে, আগে 5 বছর যদি কোনো মানুষ, কোনো কর্মচারী কোনো প্রাইভেট সেক্টরে বা সরকারি জায়গায় 5 বছর লাগাতার কাজ করতো, তবেই সে গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হতো। কিন্তু বর্তমান সময় বলা হয় যে নতুন শ্রম কোড বলছে 1 বছর যদি সে কাজ করে তাহলেই সে গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হবে, এবং গ্র্যাচুইটি তাকে দিতে হবে। কতদিন? 1 বছর। আগে যেটা 5 বছর ছিল, এটাকে 1 বছর করা হয়েছে। বোনাস বলা হতো 180 দিনে বেশি কাজ করতে হবে তবেই বোনাসে পাবে, এখন বলা হয়েছে না। কিছু কিছু সেক্টর আছে যেখানে ডেঞ্জার, যেখানে বিড়ি শ্রমিক বা সিগারেট শ্রমিক, তারা কতদিন কাজ করলে, তারা মাত্র 30 দিন কাজ করলেই তারা বোনাস পেতে পারে। বা এই ধরনের অসংখ্য অগণিত আমাদের এই শ্রম কোডে সুবিধা নিয়ে এসছে আমাদের জন্য। আগে প্রাইভেটে যারা কাজ করতো তাদেরকে স্যালারি স্লিপ দেওয়া হতো না, এখন বলা হয়েছে স্যালারি স্লিপ দিতে হবে। আগে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো না, এখন বলা হয়েছে তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে। প্রাইভেট সেক্টরে যারা কাজ করেন আমাদের মায়েরা, তাদেরকে তাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হতো না, এখন বলা হয়েছে 26 সপ্তাহ তার শ্রম বেতন সহ তাকে ছুটি দিতে হবে। এই ধরনের অনেকগুলো এসছে। আজকে নতুন একটা কর্মসংস্থা তৈরি হয়েছে, দেখবেন আগরতলা শহরেই, আগে এগুলো তো ছিল না। এই যে গিগ ওয়ার্কার আমরা যাদেরকে বলি, বা প্ল্যাটফর্ম ওয়ার্কার যাদেরকে বলি, এই বাড়িতে পিঠে করে আপনার বাড়িতে মোবাইল নিয়ে আসছে বা অন্যান্য সামগ্রী আপনার অনলাইনে যারা বুকিং করছেন এই যে বাড়িতে দিতে আসছে, তাদেরকে শ্রমিক হিসাবে গণ্য করা হতো না। এই নতুন শ্রম কোড তাদের জন্য কিন্তু শ্রম আইনের আওতায় আনা হয়েছে। তাদেরকেও আজ গিগ ওয়ার্কার যারা, প্ল্যাটফর্ম ওয়ার্কার যারা, তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তাদের জন্য এই সমস্ত সুবিধা যতগুলো বললাম সমস্ত সুবিধা তারাও পাবে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হলো, এই যত ধরনের শ্রমিক আছে এই শ্রমিকের জন্য পোর্টেবল ব্যবস্থা করা হয়েছে, আধার লিঙ্কেজ হবে। আগে কি হতো, যেমন ত্রিপুরাতে যে শ্রমিক আছে, স্থায়ী শ্রমিক যারা গিগ ওয়ার্কাররা ত্রিপুরাতে কাজ করছে, তারা আসাম চলে গেল, তা আসামে গেলে পরে কি বহিরাগত শ্রমিক সে সেখানে। কিন্তু এখন বলছে না, ওয়ান নেশন ওয়ান রেশন যেভাবে বলছে না, এখন এখানে হবে। ওই শ্রমিকরা এখানে রেজিস্ট্রেশন করলে পরে একবার রেজিস্ট্রেশন হবে, দিল্লি গেলে পরে ওই কার্ডটা দেখালে ওখানকার শ্রমিক এখানে যা যা সুবিধা পেত সে আসামে গেলেও পাবে, দিল্লিও পাবে, মুম্বাইও পাবে। অর্থাৎ এক দেশ এক ভাবনা, একসঙ্গে এখানে যেটা করবে এটা পোর্টেবল হয়, দিল্লিতে চলে যাবে। অর্থাৎ বারবার তাকে রেজিস্ট্রেশন করানো বা কেউ বহিরাগত বলার স্কোপ নেই, সে এখানে যেটা করবে সেটা ওখানে গেলেও তার সুবিধা পাবে। তো এই ধরনের সামগ্রিকভাবে আমরা বলতে পারি প্ল্যান্টেশন ওয়ার্কার, এই যে চা পাতা বাগানে যারা কাজ করে, হাজারো বিঘা জমি রয়েছে কিন্তু তাদের কোনো সুবিধা নেই। ঔষধের নামে 2টা প্যারাসিটামল ট্যাবলেট দেওয়া হয়, আর রেশনের নামে 1 কিলো আটা, 1 কিলো চাল, সপ্তাহ পুরো, এই হলো তাদের ছিল। আজকে মজুরির কথা বললে আবার বলতে হবে, তাদের ওই বিষয়ে আসতে হবে। আমরা দেখি যে মাত্র 105 টাকা মজুরি ছিল চা শ্রমিকদের। এখানে অনেকেই আছেন যাদের এক পরিবারের সকালবেলা চায়ের পয়সাটাও হয় না, অথচ চা বাগানে যারা কাজ করে তাদের 105 টাকা মজুরি, সপ্তাহে 1 কিলো চাল, 1 কিলো আটা, আর জ্বর হলে, অসুস্থ হলে প্যারাসিটামল 2টো, ওটাই তাদের রেশন, এটাই তাদের ছিল জীবন।
আজকের দিনে তাদেরকে 205 টাকা মজুরি করেছি আমরা, 7 বছরে 100 টাকা বাড়িয়েছি। আগে যেখানে 100 বছর চা বাগানে কাজ করত আর গরিবের সরকার 35 বছর ছিল, তাদেরকে মাত্র 100 টাকা মজুরি দেওয়া হতো, আজকে 205 টাকা মজুরি পায়। 100 টাকা আমরা বাড়িয়েছি এই কটা দিনে। এবং তাদের জন্য এই নতুন শ্রম কোড বলছে তাদেরকে ইএসআই দিতে হবে, তাদেরও ইন্স্যুরেন্সের কভার হবে, তারাও স্বাস্থ্য সুবিধা পাবে, সমস্ত কিছু ইএসআই সুবিধা দিতে হবে। তো সব মিলিয়ে একটা কথাই বলবো যে এই সরকারের সময় মানুষের জন্য, গরিবের জন্য এই সরকার। আপনারা যারা এনএচএম এ যারা আছেন, আপনাদের অনেকগুলো সমস্যা, অনেকবারই অনেকের সঙ্গে যখন কর্মচারী যারা আছেন তাদের সঙ্গে কথা বলি আমরা, বিভিন্ন সমস্যা রয়েছে, নিশ্চয়ই সেই সমস্যাগুলো সমাধান করতে হবে। আমরা যেখানে সুযোগ পাবো কথা বলার সেখানে আমরাও বলবো, আপনাদের সমস্যার সমাধান যেন হয়। এবং আমরা চাই যে আমরা সকলে মিলে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে। আমরা বিকশিত ভারত নির্মাণ করার যে সংকল্প প্রধানমন্ত্রী নিয়েছেন 2047 সালে, যে এই দেশের স্বাধীনতার 100 বছর যখন পূর্তি হবে, আমরা বিকশিত ভারত দেখতে চাই। কবি অতুল প্রসাদ সেন বলেছিলেন যে ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এই যে স্লোগান, এটা সার্থক তখনই হবে যখন সকলে মিলে, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন কাজ করব, হাতে হাত মিলিয়ে কাজ করব, সকলে যখন মন থেকে হৃদয় থেকে কাজ করব, তখনই 5ই জুন আসলে গাছ লাগাবে। সকলেই মিলে এই অনুষ্ঠানটা করি আমরা। আমি যে দপ্তর চালাই সেখানে অঙ্গনওয়াড়ি আছে, 10,000-এর উপরে অঙ্গনওয়াড়ি। এই 10,000 অঙ্গনওয়াড়ির মধ্যেও ক্যালেন্ডার কার্যক্রমে 5 জুন আসলে গাছ লাগাতে হবে। কটা গাছ? 10টা গাছ তাদের লাগাতে হবে। এখন ভাবুন অঙ্গনওয়াড়িতে জমি কতটুকু? একটা অঙ্গনওয়াড়ির জমি হচ্ছে খুব জোরে 2 ঘন্টা জমি হবে, বা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা জমির মধ্যে। তো প্রত্যেক বছর 10টা করে গাছ লাগাবে। 53 বছর হয়েছে, কত গাছ বছর সকলেই সরকারি কার্যক্রমে গাছ লাগালে আজকে আর সেখানে কোনো ধরনের বিল্ডিং করার জায়গা থাকতো না। কিন্তু এই 53 বছর পর কটা গাছ আছে? সেটা উমাকান্ত হোক, বা এমবিবি কলেজ হোক, বা তুলসীবতী হোক, বা আমার অঙ্গনওয়াড়ি হোক, কটা গাছ আছে? গাছ নেই। কেন গাছ নেই? কারণ অনুষ্ঠান করার জন্য আমরা অনুষ্ঠানটা করেছি, গাছ বাঁচানোর জন্য। গাছটাকেও আমরা লাগাই এবং তার প্রতি যত্নবান হই। আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে 53 বছর এই কার্যক্রম করার পরেও যেহেতু সফলতা আসেনি,